শুভ মকর সংক্রান্তি এবং মহাকুম্ভ মেলার সকলকে প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজকে আমাদের বাঙালির একটা অতি প্রিয় এবং চিরাচরিত একটা কি বলে ওকে দিন, মকর সংক্রান্তি, যেদিন পিঠে পুলির সম্ভার হয় প্রতি বাঙালির ঘরে ঘরে। এখন আমাদের দেখা দেখি নন বেঙ্গলিরাও পিঠে পুলি করছে, ওদের যে ধরনের পিঠে পুলি হয়। আর আমাদের গ্রাম বাংলায় সাধারণত পুলি পিঠে, চুষি পিঠে, ছাঁচের পিঠে, ছাঁচের দুধ চৈতি পিঠে যেটাকে বলে, পাটিসাপটা, তারপরে মালপোয়া, আর হচ্ছে মালপোয়া একরকম, আর হচ্ছে চান্দসা পিঠে, নানান রকম পিঠে, গোকুল পিঠে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় পিঠে হচ্ছে গোকুল পিঠে। তা পিঠে খেতে গেলে নারকেল লাগে, গুড় লাগে, দুধ লাগে, চালের গুঁড়ো লাগে। আমাদের গ্রাম বাংলা এখন নারকেলের আকাল। সমস্ত বাড়ির গ্রামের সবাই ডাব বিক্রি করে দেয়, এমনকি আমিও 5-6টা গাছ কালকে 150 টাকা দিয়ে 3টে নারকেল কিনে এনেছি। নারকেল 3টে দেখে না বুকের ভেতরে কষ্ট হচ্ছে। আমার এই বয়সে আমি প্রথম নারকেল কিনলাম, আমার যেখানে 7-8টা গাছ, কি বলবো। তাই এবার ভাবছি সামনের বছর যাতে নারকেল কিনতে না হয়, দোকানেই না ডাব আমি কাটতে দেবো না। আর গাছে যারা ডাব কিনতে আসে তারা গিয়ে আগে ভালো ডাবগুলো পেরে নেয়। যাই হোক, আজকে আবার আর একটা দিন আছে, আমাদের সুতপার জন্মদিন। তাই সুতপাকে বলি হ্যাপি বার্থডে। ভালো থাকিস, সুস্থ থাকিস, এই দিনটা যেন বছর বছর বারবার ফিরে আসে তোর কাছে। যাই হোক, আজকে প্রথমে আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে কথা বলবো। অনেকদিন পরে ভিডিও করতে এসেছি তো একদিন একেবারে খিচুড়ি পাকিয়ে দেবো। প্রথমে বলি মৌকে নিয়ে কয়েকটা কথা। মৌ তার কুচবিহারের বাড়িতে গেছে তাদের জমি জায়গা রেজিস্ট্রি সংক্রান্ত একটা বিষয়ে। কালকে ওর ভিডিওটা দেখেছি এবং রাতের লাইভটা পরে দেখেছি, যখন ও লাইভে আসেনি তখন দেখিনি। তা লাইভটা দেখার আগেই আমি ভেবেছিলাম যে ওকে এই ব্যাপারে একটা ভিডিও করব, কিন্তু লাইভটা করার পরে ভাবলাম না, ওই তো ক্লিয়ার করে দিয়েছে, তবুও এখন আমি ভিডিওর মধ্যে একটু বলে দেব। মৌ চলে গেছে কুচবিহার তার বাড়িতে নিজের কাজের প্রয়োজনে, মিকিকে রেখে গেছে পেট সেন্টারে। অনেকের প্রশ্ন, তুমি মিকিকে পেট সেন্টারে রেখে গেলে তোমাদের ছাড়া মিকি কতটা ভালো থাকবে, আর তোমরা কি করে পারলে নিজের সন্তান যাকে বলো সেই সন্তানের মতো মিকিকে তোমরা কি করে পারতে? নিজের সন্তান হলে এরকম কোনো প্রাইভেট সেন্টারে রেখে দিয়ে যেতে পারতে? এখানে যে প্রশ্নগুলো মৌয়ের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে নেহাত মন্দ না, একদিক থেকে বিচার করতে গেলে ঠিকই আছে, কিন্তু আমি যদি আবার জরুরতটা যদি দেখি, জীবনের চাহিদাটা দেখি, বাস্তব চাহিদা সেটা যদি দেখি, তাহলে মৌ কোনো ভুল করেনি। এবার আসি নিজের সন্তান আর পালিত পেট, এই দুটো আমরা বলার সময় এক করে ফেলি, কিন্তু যখন এদের নিয়ে কাজ করি, জীবনযাপন করি, তখন প্রয়োজনে একটু বেনিয়ম করতে হয়। পেট সেন্টার কি? পেট সেন্টারে পশুদের রাখা হয় একটা হোস্টেল মতো, যেখানে যাদের বাড়িতে পেট আছে, বাড়িতে দেখার কেউ নেই, বাইরে যাচ্ছে কোনো প্রয়োজনে কিংবা ঘুরতে যাচ্ছে, সেই সময় পেটকে এই সেন্টারে রেখে দেওয়া হয় পোষ্যকে। এবং রেপুটেশন যাদের ভালো আছে, গুগল সার্চ করতে বলে বোঝা যায় কোন সেন্টারে রেপুটেশন ভালো, কারা পেটদের ভালো যত্ন করে। ফিডব্যাক দেখে দেখে সেই জায়গায় কিন্তু মৌ রেখেছে এবং ওর বাড়ির খুব কাছে। এবং যে সেন্টারটি চালায় তার বাড়ির পাশের লোক হচ্ছে আমাদের শিবানীদির বাড়িতে রান্না করে। আর এই শিবানীদির বাড়িতে যে রান্না করে তার হাজবেন্ড জগদীশ দা, তিনি টোটো চালায়, তার খুব পরিচিতি। সেই জায়গায় মৌরা পেটটাকে রেখেছে। এবং আমি যখন শিবানীদির বাড়িতে ছিলাম, শিবানীদি হন্যে হয়ে পেট সেন্টারে খোঁজ করছিলেন, তার একজন পরিচিত ব্যক্তি, তারা একটু বাইরে যাবে, পেটকে রেখে যাবে, এবং তিনি হয়তো এই সেন্টারটাই খুঁজে পেয়েছিলেন এবং তাকে তার পেটটাকে রাখতে বলেছিলেন। এবং
সেই ফিডব্যাক পেয়েই তিনি মৌকে হয়তো এই জায়গার সন্ধান দিয়েছেন। একজন দেখি কমেন্ট করেছে, তোমার শিবানীদির বাড়ি, শিবানী কাকিমার বাড়িতে তো রেখে দিতে পারতে মিকিকে। দেখো, মিকিকে আমি কিংবা শিবানীদি আমরা গিয়ে 1 ঘন্টা, আধ ঘন্টা কি 4 ঘন্টা মিকিকে দেখি। শিবানীদির বাড়িতে এসেও মিকি কয়েক ঘন্টা থেকে গেছে, এটা বড় কথা নয়। আজকে পেট সেন্টারে তারা ট্রেনিং প্রাপ্ত, একজন পেটকে কিভাবে রাখতে হয়, কিভাবে খাওয়াতে হয়, তাদের কিভাবে মানাতে হয়, ডায়েরি মেনটেন করে তারা রাখবে। কিন্তু আমরা যারা পেট পুষি না তারা কিন্তু পারবো না। অতএব এই প্রশ্নটা প্রথমেই যায় না যে সে শিবানীদির বাড়িতে রেখে যাবে। আর তিনি একজন বয়স্ক মানুষ, তিনি একা থাকেন, রাতেও তিনি একা থাকেন, একজন লোক তার কাছে থাকে, মানে একজন মহিলা তার কাছে থাকে। তার কাছে এই দায়িত্ব না দেওয়াই ঠিক আছে। তিনি মিকিকে ভালোবাসেন, আদর করেন, এই পর্যন্ত যথেষ্ট। কারোর উপরে কোনো বাড়তি বোঝা দেওয়া আমি মনে করি ঠিক না। এরপরে বলি, নিজের সন্তান হলে কি রেখে দিতে পারত? বুকে হাত দিয়ে অনেকে বলো তো, নিজের সন্তানদের আমরা বাইরে রাখি না? সন্তানের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য, নিজের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য রাখি না? একটি কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে মানুষ করে, বুকের রক্ত জল করে মানুষ করে, সেই কন্যা সন্তানটিকেও একজন অচেনা অজানা পুরুষের কাছে এবং একটা অচেনা পরিবেশের বাড়িতে আমরা পাঠিয়ে দিই। যে রাতে প্রথম মেয়ে তার শ্বশুর বাড়িতে যায়, আমরা যারা মা বাবা আছি তারা সেই রাত ঘুমোতে পারি? আমরা? মনে হয় না রাতের বেলা ঘুমের ঘোরে আমার মেয়েটি তার গায়ের চাদর ফেলে দিচ্ছে, তার হয়তো ঠান্ডা লাগছে, পাশের জামাইটি হয়তো সেটা খেয়াল করবে না। হয়তো রাতের বেলা বাথরুমে যেতে বাচ্চাটা আমার ভয় পাচ্ছে। যতই বিয়ে হয়ে যাক, যতই প্রাপ্তবয়স্ক হোক, মা বাবার কাছে কন্যা সন্তানটি বাচ্চাই থাকে। বাথরুমে যেতে গেলে তার হয়তো ভয় লাগছে, সে হয়তো ডাকবে না নতুন কাউকে। এগুলো মনে হয় তো? এগুলো মনে হওয়ার পরেও কিন্তু আমরা সেই সন্তানকে বিয়ে দিই। তার থেকে আরো কঠিন হয় যখন একটা বাচ্চাকে আমরা হোস্টেলে পাঠাই, দামি দামি হোস্টেলে পাঠাই বাচ্চাদের মানুষ করার জন্য। যে বাচ্চা মায়ের বুকের কাজ ছাড়া কোনোদিন সয়নি, সেই বাচ্চাকে হোস্টেলে গিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে শুতে হয় হোস্টেলে। তখন আমরা কি করি মায়েরা? কেন পাঠাই? বাচ্চাকে তো আঁচলের তলায় ঢেকে গাধা করে রাখতে পারি। তাহলে নিজের পেট ফাড়া সন্তানকে যদি তার প্রয়োজনে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে বাইরে রাখা হয়, সব থেকে মনে করো তো যে মারা ওয়ার্কিং লেডি 2 বছর 1.5 বছরের বাচ্চাকে পেট মানে বেবি সেন্টারে রেখে যারা কাজে যায় সকালে, আবার আসার সময় নিয়ে আসে, কি করে পারে তারা? কি করে পারে? অনেক সময় অনেক কঠিন সিদ্ধান্ত বুকে পাথর চাপা দিয়ে নিতে হয়। আজকে মিকিকে নিয়ে বাইরে যাওয়াটা ঠিক না। প্রচুর খরচ যেমন তেমন, ওর এই জায়গা পরিবর্তনে অনেক কষ্ট হয়, বাইরে ঘোরাফেরা। তোমরা মুখের কথা বলে দাও মিকিকে ভালোবাসি, মিকিকে দেখতাম, এখন আর তোমার ভিডিও দেখবো না। কমেন্ট আমি দেখেছি, খারাপ লেগেছে আমার। মৌয়ের জায়গায় তোমাদের নিজেদের একটু বসিয়ে দেখো তো, মৌ কি পরিস্থিতিতে গেছে। ওদের কষ্ট হয়নি মিকিকে ছেড়ে যেতে? তোমরা তো শুধু ভিডিওতে দেখো, আমরা মিকিকে কাছ থেকে দেখেছি, আমাদের তাই মিকিকে ছেড়ে আসতে কষ্ট হয়। আমি গিয়ে বসেছি, আমার কোলের ওপর শুয়ে পড়েছে, ভিডিও কলে মিকি আমাকে দেখে। সেই মিকিকে ছেড়ে ওদেরও কষ্ট হয়েছে, কিন্তু কি করবে, যেতে তো হবেই। তাই যারা এই প্রশ্ন করছো মৌকে আর আমরা দেখবো না, তারা মৌকে ভালোবাসো না, তাই এই কথা বলছো। আর যারা মিকিকে ভালোবাসে, মৌকে ভালোবাসে, তারা কিন্তু বুঝেছে, তারা বলেছে হ্যাঁ প্রয়োজনে রাখতে হয়। একটা বাচ্চা নিয়ে কাজে বাইরে বেরোনো খুব কষ্ট। নিজের সন্তানকে অনেক সময় বাড়িতে রেখে কাজের প্রয়োজনে বাইরে বেরোতে হয়। কষ্ট হয় না মাকে? মায়ের কষ্ট হয় না? হয়। বুকে পাথর চাপা দিয়ে বাচ্চার সুস্থতার জন্য বাচ্চাকে রেখেও বেরোতে হয়। আমি একদিন আমার ছোট মেয়ে তখন ছোট, আমি যখন চাকরির প্রথম দিকে
আমার শাশুড়ি তো, আমার শ্বশুর চাকরি করতেন, বাইরে থাকতে পারতো না। একটা মেয়ে আমার বৃষ্টিকে দেখাশোনার জন্য রেখেছিলাম, সে বাড়িতে গেলে, তারও তো বাড়ি আছে, সে বাড়িতে গেলে আমার হাজবেন্ডের কাছে আমি রেখে গেছি, এসে দেখি মেয়েও ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, দুধের বোতলটা মুখে ধরতে গিয়ে এরকম জায়গায় রয়েছে, আর দুধ নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, আর মেয়ে চেটে চেটে খাচ্ছে, মানে বেশি ঢোকেনি। ওটা দেখে আমি চিৎকার করে উঠেছি আর বলেছি, তোমার কাছে রেখে যাওয়ার থেকে আমার ওই কাজের মেয়ের কাছে রেখে যাওয়া ভালো। বলছে সরি, আমার ভুল হয়ে গেছে, আমার পুরুষ মানুষ তো ঝিম এসে গেছে। এইগুলো যারা যে কাজ করেছে তা না হলে তার মর্ম তারা বোঝে না। তাই মৌ কাজে গেছে, দরকার হলে আবার যখন কাজে যাবে, সেন্টারের ফিডব্যাক যদি ভালো হয় তাহলে অত টাকা খরচ করে তাকে না নিয়ে পেট সেন্টারে রেখে দেওয়াই ভালো। তোমরা দেখোনি আমাদের সন্দীপের দিদি সৌমালি, তার বড় বড় দুটো ডগি আছে, এই যে এসে কলকাতায় 2 মাস 3 মাস থাকে, 1 মাস 1.5 মাস থেকে গেল, কি করলো? তার পেট দুটোকে রেখে আসছিল পেট সেন্টারে। সৌহার্দ্য ওরাও ইনসাইড আউটের ওরা পেট সেন্টারে পেট রেখে যায়। অনেকে বাড়িতে অঢেল লোকজন থাকে, কেউ না কেউ থাকে, সেটা আলাদা কথা। এই হলো আমাদের মৌকে নিয়ে করা ভিডিও। এবার বলবো আমাদের সন্দীপ কি করছে, হরিনামের কাছে গেছে, হরিনামের কাছে গেছে, বলছে সৎসঙ্গে স্বর্গবাস, সাধু সঙ্গে থাকলে নাকি ভালো হয়। ভালো, লক্ষণটা ভালো, কিন্তু চালিয়ে যাওয়া সম্ভব নয়। সংসারে বসে হরিনামের ওপর ভরসা করে সবকিছু করা যায় না, তবুও মাঝে মাঝে সাধু সঙ্গ করা ভালো। এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। আমার খুব ভালো লাগলো এটা, যে সারা দিন শ্রীকৃষ্ণের বনভোজনে যারা আয়োজন করেছিল মায়াপুর ইস্কন থেকে, সেই বনভোজনে আমিও অনেকবার গেছি। এখানে পিঠে পুলি দেওয়া হয়, প্রসাদের আগে পিঠে পুলি দেওয়া হয়, গোকুল পিঠে, চৈতি পিঠে, ভিজানো দুধ পুলি, এগুলো দেওয়া হয়, খুব ভালো লাগে। তা যাই হোক, আমার খুব ভালো লাগলো সন্দীপ সাধু সঙ্গ করছে। এবার যদি মতি গতি কিছুটা ধীরস্থির হয়, কিছুটা ধীরস্থির হয়। কৃষাণুকে দেখলাম অনেকদিন পরে, বেশ প্রাণোচ্ছল। আমি কয়েকদিন দেখিনি ভিডিও, গতকাল আর আজকে ভিডিওটা দেখলাম অনেক কিছুই দেখলাম। আজকে সব থেকে খারাপ লাগছে যে একটা কথা আমি শুনেছি, বাজারে খুব চাউর হচ্ছে, সন্দীপের আর ঝিউয়ের ভালোবাসা বেশি না, হচ্ছে ফোকলা আর টিনের ভালোবাসা বেশি। এখানে প্রথমে আমি একটা কথা বলি, সন্দীপের সঙ্গে ঝিউয়ের ভালোবাসা হয়েছে এই প্রমাণটা আমরা কোথাও পাইনি। হ্যাঁ, সন্দীপ ঝিউয়ের সঙ্গে 2-1 দিন কথা বলতে পারে, বেশ কয়েকদিন কথা বলতে পারে, কিন্তু তাদের সঙ্গে যে ভালোবাসা হয়েছে, তাদের ভালোবাসার যে ফোকলা আর টিনের ভালোবাসার সঙ্গে যারা তুলনা করেছে, এটা আমি বাস্তবে মানতে পারবো না। কোনো জায়গায় সন্দীপের ভিডিওতে কোথাও আমরা প্রমাণ পেয়েছি যে ঝিউয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে? সোনু কি বলছে তার পরিপ্রেক্ষিতে আমরা কেন চলবো? সোনুর সব কথা আমরা বিশ্বাস করবো, তারই বা প্রমাণ কি আছে? মেয়েটি খারাপ হোক, মেয়েটি খারাপ, তার সঙ্গে আমরা কেন সন্দীপের জীবনটাকে জড়াতে যাব? সন্দীপ তার সঙ্গে কথা বলতেই পারে। সন্দীপ ভুল করেছে, ঝিউকে অস্বীকার করে প্রথম দিন মিথ্যা বলেছে, তার জন্য তার যতটুকু প্রাপ্য শাস্তি সে পেয়ে গেছে। এবার তোমরা হয়তো বলবা, নাম ধরে বলছে, হ্যাঁ সন্দীপ অনেকেই থাকতে পারে, আমি চ্যানেলের নাম বলছি না। আর টিন নিজে তার ফোকলার সঙ্গে সম্পর্ককে কমিউনিটিতে শেয়ার দিয়ে সিলমোহর মেরে দিয়েছে, সে পরকীয়া করে। সন্দীপ কখনো পরকীয়া করেনি। অতএব সন্দীপের সঙ্গে ঝিউয়ের ভালোবাসার যে কাহিনী, এটা কাহিনী,
এর মধ্যে কোনো বাস্তবতা নেই, আমি অন্তত বিশ্বাস করি না। তবে সন্দীপ অনেকটাই ভুল পথে গেছিল, অনেকটাই ভুল করেছে। তবে একটা কথা, সন্দীপের যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রতি বিতৃষ্ণা, এটা পুরো বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে সন্দীপ এখন চাইছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখতে। কোনোদিনই সেইভাবে যোগাযোগও রাখতো না আমাদের সঙ্গে, তার পাতানো দিদির সঙ্গেই কিন্তু যোগাযোগটা বেশি ছিল। সেরকমভাবে কোনোদিন ফোনও করিনি, ভিডিও করতাম। হ্যাঁ, বাড়িতে নিমন্ত্রণ করেছিল, গেছিলাম, প্রেজেন্টেশন দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। প্রথম যেদিন গেছিলাম কৃষাণুকে দেখতে, হ্যাঁ, 1 কাপ চা খেয়ে চলে এসেছি। এটাই হচ্ছে খাওয়া দাওয়া। অনেকে যারা বলে না পিকনিক করতে গিয়ে প্ল্যান করে এসছে, না, পিকনিকে আমরা হইচই করেছি, খাওয়া দাওয়া করেছি, সেখানে কোনো প্ল্যান আমার চোখে অন্তত বাঁধেনি। যাই হোক, এগুলো পুরনো কথা। সন্দীপের এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন ফুরিয়েছে, তার দরকার নেই। কেউ যদি জোর করে তার সঙ্গে জুটতে যায়, ভুল করবে আমি মনে করব। কারণ সে চায় না, তার মুখ চোখ দেখে মনে হচ্ছে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চায় না তার পরিবারে, তার ফ্যামিলিতে। হয়তো তার বাবা মাও চায় না, তা না হলে এত কিছু হচ্ছে সে একবার অন্তত বলতে পারতো তারা যে না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য গলা ফাটিয়েছে, এখন তাদের কারোর প্রয়োজন নেই। তাহলে কি দরকার খুঁচিয়ে তাদের ঘাড়ে গিয়ে চাপা? আমি মনে করি এটা না। আর কিছু কথা এখানে চাউর হয়েছে, আমে দুধে মিশে যাবে, আদারের আঠি আদারে থাকবে, এটা বলা হয়েছে সীমার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে। সীমাকে নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অনেক কথা, অনেক হুমকি, অনেক ভয় দেখানো হয়েছে। সেই সীমা তার মেলায় হারিয়ে যাওয়া দিদির সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছে। তাতে কি হয়েছে? আমাদের কি হয়েছে? আমাদের কোথাও কোনো কম পড়েছে? না। সীমা কি আমাদের টাকা দেয়? নাকি সীমারকে নিয়ে ভিডিও করে আমি আলাদা করে রেভিনিউ পাই? আমরা প্রত্যেকে একজন স্বতন্ত্র ক্রিয়েটার, একটা জনে কাজ করি, সহ ক্রিয়েটার ভাবি, তাই তার কষ্টে কষ্ট লাগে, তার আনন্দে খুশি লাগে। এটা ওর বেলায় না, সবার বেলায় তাই। এখানে কেউ আমরা জাত শত্রু নই, সবাই এক একজন ক্রিয়েটার। কারোর মতের সঙ্গে মিল হয়ে গেলে তখন আমাদের দরকার হয় না, অন্যেরা বলে একই গ্রুপের একই কথা বলছে। তাই সীমা যদি তার পাতানো দিদির সঙ্গে গলায় গলায় পীড়িত করে আবার লাফ দিয়ে কোলে ওঠে, আমার কিছু যায় আসে না, করতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আমরা আদারের আঠি অত সহজ নয়। নিজেকে কোনোদিন সেই পর্যায়ে নিয়ে যাব না যে তাদের মিল হয়ে গেলে আমি আদারের আঠি হব। এটা কোনোদিনই হয় না। কে কার সঙ্গে ভাব করবে, কে কার সঙ্গে মিল করবে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সেখানে কারোর কোনো বক্তব্য থাকা উচিত নয়, কারোর কোনো কষ্ট থাকা উচিত নয়। তবে হ্যাঁ, এই জায়গায় সীমা যদি একবার বলতো যে না, ওরা কিসের আদারের আঠি, সবাই সবার জায়গায় ঠিক আছে, খুশি হতাম। সীমা এতই ব্যস্ত তার দিদিভাইকে পেয়ে, দিদিভাইকে সন্তুষ্ট করতে, এই কথাটা বলা তার প্রয়োজন মনে হয়নি। তবে আমি কৃতজ্ঞ ইপসিতা সীমার কাছে, এবং প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে নিয়ে ভয় পেয়েছিল, আমার হয়ে রিকোয়েস্ট করেছে, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। প্রত্যেক ভিউয়ার্সদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে নিয়ে অনেক টেনশন করেছে। সবাই আমাকে ভালোবাসে, বুঝলাম। সময় না এলে বোঝা যায় না যে কার প্রয়োজন কতটা, কাকে কতটা ভালোবাসে। এত লোক আমাকে ভালোবাসে, সত্যি আমি বুঝতে পারিনি। সীমার দিদির দৌলতে সেটা বুঝলাম যে হ্যাঁ, অনেক মানুষ আমাকে ভালোবাসে, আমি হয়তো তাদের বুঝতে পারিনি। সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। যাই হোক, মাঝে মাঝে এরকম ভিডিও আসবে, আজকে খুব ইচ্ছে করছে, না, সব কথা এক ভিডিওতে বললে হবে না। আবার যেদিন মনে হবে যে হ্যাঁ, তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে ভিডিওর মাধ্যমে, সেদিন না হয় আবার ভিডিও করব। তা সবার শেষে দীপ্তির একটা আজকের গল্প শুনলাম। গল্পে একটুখানি ভুল আছে, ধরিয়ে দিলাম। দীপ্তি, মনে কিছু করো না, কারণ এখন ফোনে সবকিছু
বলার থেকে কন্টেন্ট করে বলাই ভালো, তাতে আমারও একটা কন্টেন্ট হয়। ওই যে তুমি যে লোকটি বলছিল ওটি মহিলা হবে, আর ওই মহিলাটি একবার ওই সাপটি খাচ্ছে না বলে ডাক্তার কাছে গেছিল, গিয়ে বলছে দেখুন তো ডাক্তারবাবু আমার এই সাপটি খাচ্ছে না। তখন ডাক্তারবাবু ওকে বলেছিল ও নিজের খিদে বাড়াচ্ছে আধার খাওয়ার জন্য, তুমি সাবধানে থেকো, একে জঙ্গলে ছেড়ে দাও, কারণ এর সময় হয়ে এসেছে তোমাকে ভক্ষণ করা। হিংস্র জন্তুকে কখনো বিশ্বাস করে ঘরে রাখতে নেই, তারা যখন প্রয়োজন হয় অবশ্যই পালিতকে খেয়ে নিতে পারে। তেমনি আমাদের ওআইটিতেও কিন্তু অনেক হিংস্র আছে, যারা কিছু না পেলে কাছের মানুষটিকে ছিঁড়ে ক্ষতবিক্ষত করতেও ছাড়ে না। জানি না আমার এই কথা কজন বুঝলে, তবে হ্যাঁ, যারা গঙ্গাসাগরে গেছে তাদের বলবো একটু সাবধান, আরো আগে বলা উচিত ছিল। এই গঙ্গাসাগরে গিয়ে আজ থেকে 7-8 বছর আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আমি তোমাদের কাছে একদিন শেয়ার করব সেই গঙ্গাসাগরের অভিজ্ঞতা। যাই হোক, ধর্মে কর্মে সবার মতি হওয়া উচিত, কারণ আমরা হিন্দু, আমাদের ধর্ম, হিন্দু ধর্ম পালন করা আমাদের দায়িত্ব কর্তব্য। কিন্তু মকর সংক্রান্তিতে সকালবেলা স্নান করিনি, ঘুম থেকে উঠে একটু বেলা করে উঠেছি। আজকে কিন্তু অফিস ছুটি না, স্কুলগুলো ছুটি, স্কুল কলেজগুলো ছুটি, কিন্তু আমি আজকে ছুটি নিয়েছি মকর সংক্রান্তি পালন করব বলে। পিঠে বানাতে হবে, পিঠে বানাবো কি, বাড়িতে কেউ নেই, ছাঁচ পোড়া দেবো, খোলা পোড়া বলতে হয়, খোলাটা পোড়াবো, এক ছাঁচ পিঠে করব, কারণ আজকের দিনে একটুখানি চালের গুঁড়ো পোড়াতে হয়। যাই হোক করছি, যাদের যাদের খেতে ইচ্ছে করবে শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পারবে পিঠে যদি ভালো হয়। নতুন ছাঁচ তো, সেই জন্য গুড়ের অমিল, এলাকায় ভালো গুড় পাওয়া যাচ্ছে না। আমার কাছাকাছি যদি কারোর ওখানে ভালো খাঁটি গুড় থাকে, দাম যতই হোক আমাকে একটু কমেন্ট করে বলো, আমি সেখানে চলে যাবো গুড় আনতে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আমার ভিউয়ার্সদের জন্য এতগুলো দিয়ে দিলাম, টাটা।